এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার গলায়ও যে সেই ফাঁসির যেই রশি সেটাতে যে পড়তে যাচ্ছে এটা একেবারেই পানির মতো স্বচ্ছ ক্লিয়ার। আসলে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। বাংলাদেশের সংবিধান বাতিল করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে চায় ইউনূস। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কিন্তু একেবারে হাতানাতে কিন্তু ফেসে যাচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ হাসিনার আমলে যে সেনা কর্মকর্তারা গুম এবং খুনের সঙ্গে জড়িত ছিল, সেই সেনা কর্মকর্তাদের বাঁচাতে গিয়ে এবার নিজেই কিন্তু হাতানাতে কিন্তু ফেসে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ হাসিনা পালানোর পর থেকেই কিন্তু যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল সেসব কর্মকর্তাদের কিন্তু এক এক করে কিন্তু বিচারের আওতায় কিন্তু আনা হচ্ছিল। আর সেই ধারাবাহিকতায় কিন্তু এবার সেনা কর্মকর্তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হচ্ছিল। আর সে সময় কিন্তু ভেটো দিয়েছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর সেই ভেটো দেওয়াতেই কিন্তু এবার এই সেনাপ্রধানের নাম সহ কিন্তু চলে আসছে হাসিনার আমলের এই গুম খুনের কারণেই। কারণ জুলাই আন্দোলনের সময় যে সময় সেনাবাহিনীর ছাত্রদের উপর গুলি চালিয়েছে সে সময় কিন্তু সেনাপ্রধান কিন্তু এই ওয়াকারও ছিল এবং তার নির্দেশেই কিন্তু সেনাবাহিনী কিন্তু মাঠে নেমেছিল সেই সময়। আর যার ফলে দর্শক আপনারা তো বুঝতেই পারছেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি কিন্তু এই গুম খুনের সঙ্গে কিন্তু জড়িত। আর সেজন্যই কিন্তু এবার উচ্চ পর্যায়ে কিন্তু তদন্ত চলছে এ নিয়ে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু ফেসে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। যেমনটা দর্শক আপনারা ভিডিওর শুরুতে কিছুটা অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং সেনাপ্রধান কি করতে চাইছেন এবং সামনে তার কি অবস্থা হতে চলেছে সেসব কিছুর বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। তাই চলুন দর্শক, কথা বলে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না। শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। এই যে সেনাপ্রধান তার তত্ত্বাবধানে যারা গুম খুনের সাথে সম্পৃক্ত তাদের একটা ইন্ডিমিনিটি দেওয়ার একটি চেষ্টা তিনি করেছিলেন এবং এই যে যারা সেনাবাহিনীর যারা আপনার বড় বড় যারা কর্মকর্তা তাদেরকে প্রিজন বেনে উঠানো, তাদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং তাদেরকে আইনের আওতায় আনা, এই সমস্ত বিষয়গুলোর বিরোধিতা কিন্তু এই ওয়াকারুজ্জামান সবসময় করে গিয়েছেন এবং তাদেরকে একটা সেভ করার চেষ্টা কিন্তু করেছেন। আমরা অনেক ক্ষেত্রে যেই খবরটি শুনতে পাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে ডেকে নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে তিনি অন্ততপক্ষে সেনাবাহিনীতে যারা কর্মরত তাদেরকে নিয়ে যাতে তিনি ইনভেস্টিগেশন না করেন এবং তাদের বিরুদ্ধে যাতে কোনো আইনানুগ ব্যবস্থা না করেন, একটা ইন্ডিমিনিটি চাওয়ার কিন্তু চেষ্টা কিন্তু এই ওয়াকারুজ্জামান করেছিল। তো আমরা দেখেছি যে এই যে ডিজিএফ এর অভ্যন্তরে যে আয়নাগরগুলো ছিল সেই আয়নাগরের সাথে সম্পৃক্ত যে অফিসাররা ছিলেন গুম এবং নির্যাতনের সাথে, কিভাবে প্যাট কেটে মাথায় গুলি করে হত্যা করা, এই সমস্ত বিষয়গুলো যাতে ইনভেস্টিগেশনে না আসে, এই তথ্যগুলো যাতে জনগণের সামনে না আসে, এটা আপ্রাণ চেষ্টা কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করেছেন। দেখুন, জুলাই আগস্ট বিপ্লবের ঠিক শেষ মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান হয়তো গান গেয়েছিলেন আর বেশি কাদালে উড়াল দিব আকাশে, বা তার যে ইমোশনাল বক্তব্য, বা শেষ পর্যায়ে এসে তিনি শেখ হাসিনাকে ভারতে নিরাপদে রেখে আসার মধ্য দিয়ে একটি নতুন যে ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে তৈরি করার চেষ্টা করেছিলেন, সব কিছুতে হয়তো তিনি একটা ফেভার নেওয়ার চেষ্টা করেছিলেন বা করছেন যে না, এই জুলাই আগস্ট বিপ্লবে তো তার মানে সমর্থন ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সেনাপ্রধান থাকা অবস্থায় শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর কিন্তু গুলি করেছিল বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই ভিডিও চিত্রও কিন্তু আছে এবং স্টিল পিকচারও আছে। সব জায়গায় আমরা সেই তথ্যগুলো দেখছি এবং পাই। তো সেই যে হত্যাযজ্ঞ হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের প্রায় 2000-এর মতো, সেই হত্যাযজ্ঞের অনেক জায়গায় সেনা বাহিনীর সদস্যরা করেছেন। তো সেই হত্যাযজ্ঞের দায় কিন্তু এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তিনি এড়িয়ে যেতে পারেন না এবং গুম খুনের সাথে সম্পৃক্ত সেই সময় যারা সেনাবাহিনীর সদস্য আছেন তারাও কিন্তু এড়িয়ে যেতে পারেন না। তো এখন বর্তমান সময়ে যেহেতু সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াকারুজ্জামান, তো সেই জায়গা থেকে হয়তোবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুটা সময় তিনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা গুম কমিশনের যে মামলা, সেই মামলায় তার নাম অন্তর্ভুক্ত না হলেও আগামী দিনগুলোতে তিনি যখন এই ক্ষমতায় থাকবেন না, তিনি যখন সেনাপ্রধান থেকে রিটায়ারমেন্টে যাবেন, সেই সময় কিন্তু এই যে তার বর্তমান সময়ে যে কর্মকাণ্ড, এই যে আলামত নষ্ট করা এবং সেনাবাহিনীর যারা
বিভিন্ন জেনারেলরা আছেন তাদেরকে তিনি দায়মুক্তি দিয়ে এবং বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা সহ নানা যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলোর কারণে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু কোনো না কোনো সময়ে তার বিরুদ্ধে কিন্তু এই সকল অপকর্মের বিষয়গুলো এনে তার বিরুদ্ধে মামলা হবে। তবে সার্বিক যে প্রেক্ষাপট এবং যে আলামত সবকিছুর বিবেচনার ভিত্তিতে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগামী দিনগুলোতে তিনি কিন্তু এই যে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুটি মামলা যে হয়েছে সেই মামলায় তিনি ফেঁসে যাবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ তার সরাসরি সম্পৃক্ততা না থাকলেও তার যে মৌন সমর্থন ছিল এই গুম খুনের পক্ষে এবং এই জুলাই আগস্ট বিপ্লবে তার বাহিনীর সদস্যরা যেহেতু হত্যাযোগ্য করেছে, সব কিছু মিলিয়ে তিনি যেহেতু এই বাহিনীটার প্রধান এবং চিফ ইন কমান্ড, সেই জায়গা থেকে তার দায় কিন্তু তিনি এড়াতে পারবেন না। সুতরাং সাময়িক সময়ে তিনি হয়তোবা তার দায় মুক্তি পেতে পারেন, কিন্তু আখেরে তিনি ফেঁসে যাচ্ছেন এবং তার যেই ফেঁসে যাওয়া এবং তিনি যে বিচারের আওতায় আসতে যাচ্ছেন সেটা নির্দ্বিধায় বলা যায়। এবং এই যে 30 জন যেহেতু একেবারেই তথ্য প্রমাণ আছে এবং তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ নাই, হয়তোবা এই বর্তমানে তিনি ক্ষমতায় থাকার কারণে হয়তো তার যেই তথ্য উপাত্ত সেটা প্রকাশিত হচ্ছে না, কিন্তু ক্ষমতার পালাবদলের সাথে সাথে তার বিরুদ্ধে তথ্য উপাত্ত সামনে চলে আসবে এবং কি তিনিও যে সেই ফাঁসির কাস্টে ঝুলবেন, তার যেই উদ্ধত্যপূর্ণ আচরণ, তার যেই জ্বালাময়ী বক্তব্য দিয়ে সেনাবাহিনীর এই অসাধু কর্মকর্তাদের সেভ করার যে প্রবণতা, সব কিছু মিলিয়ে এবং তার বাহিনী আইএসপিআর সহ এই ডিজিএফআই, এনএসআই, তার সংস্থাগুলোর সদস্যদের সেভ করার যে অপচেষ্টায় তিনি লিপ্ত, সেই জায়গা থেকে তিনি কিন্তু মুক্তি পাচ্ছেন না। বরঞ্চ দেখছি যে তিনি মোটামুটি এই মামলায় একটা না একটা সময় যে ফেঁসে যাবেন এবং তার গলায়ও যে সেই ফাঁসির যেই রশি সেটাতে যে পড়তে যাচ্ছে এটা একেবারেই পানির মতো স্বচ্ছ ক্লিয়ার বা কাচের মতো স্বচ্ছ ক্লিয়ার হয়। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। আর কোনো উপায় নেই, ওয়াকারের সব রাস্তা বন্ধ। এবার চূড়ান্ত ঘটনা ঘটবে। দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে, তার সামনে অন্ধকার ধেয়ে আসছে। দর্শক, আপনারা জানেন যে ওয়াকারের হুমকি ধামকি উপেক্ষা করে সার্ভিং বড় বড় ওয়াকারীয় অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং 22 তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আনতে হবে। এবং আইসিটি আইন অনুযায়ী বা আইসিটির সিস্টেম অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা মানে হচ্ছে তার চাকরি থাকবে না এবং সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এর মানে ওয়াকারের প্রিয় অফিসার যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, গুম খুনে জড়িত, বিভিন্ন জায়গায় এই জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত, তাদের চাকরি প্রায় জয় বাংলা। এখন এখানে অনিবার্যভাবে অনেক ঘটনা সামনে আসবে। ওয়াকারের বিরুদ্ধে কিন্তু কোনো চার্জ গঠন হয়, কিন্তু ওয়াকার এটা ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু ওয়াকার নিজেই এখন ফাঁদে পড়ছেন, কঠিন ফাঁদে পড়তে যাচ্ছেন বা ফাঁদে পড়েছেন ওয়াকার। কি সেটা দেখেন। যেমন এই যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, বিশেষ করে সার্ভিং 11 জন এবং রিটায়ার্ড একটা বড় অংশ 23+, মোট 28 গুম খুনে জড়িতদের বিরুদ্ধে চার্জ গঠন, অভিযোগপত্র দাখিল। এই জায়গায় সার্ভিংদের মধ্যে অনেকে পালিয়েছে। যেমন ওয়াকার নিজে ঢাকা থেকে ময়মনসিংহে ট্রান্সফার করেছে একজনকে, সরাসরি গুমের সাথে জড়িত, সে ওখান থেকে ভারতে পালিয়েছে। এখন এই বিষয়গুলো সামনে আসবে, যখন অ্যারেস্ট করতে যাবে কিভাবে কি পালালো এগুলো সামনে আসবে। ওয়াকারকে জবাবদিহি করতে হবে যে আপনার সার্ভিং অফিসাররা গুম খুনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। আইসিটির আইন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আইসিটির সিস্টেম, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সিস্টেম হচ্ছে কনভেনশনাল কোর্টের মতো না। মানে এখানে আগে তদন্ত করা হয়, তারপরে আপনাকে অভিযুক্ত বা আপনার কি হবে সেটা, তার আগে আপনার দ্বারের কাছেও যাওয়া হবে। কিন্তু কনভেনশনাল কোর্টে কি যে কেউ একটা মামলা করে দিতে পারে, মামলা করার পরে তদন্ত। কিন্তু এখানে হচ্ছে তদন্তের আগে আপনার মামলা বা আসামি এগুলো কিছুই না, আগে তদন্ত। আর এই জন্য যেহেতু আগে তদন্ত, এই জন্য ওই তদন্ত প্রতিবেদনটাই আপনি অর্ধেক অভিযুক্ত হয়ে গেছেন। আপনার আইসিটিতে চার্জ দাখিল করলে আপনার চাকরি শেষ। যেটা কনভেনশনাল কোর্টে হচ্ছে যে মামলা রায় হলে, মানে এটা রায়ের মতো অনেকটা, এটা ছোটখাটো না, রায় লোয়ার কোর্টে রায়ের সমান মর্যাদা প্রায় এই চার্জ গঠন। বুঝতে পারছেন বিষয়টা কতটা জটিল। এই জায়গায় এই যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা কোথায়, যদি খুঁজতে যাওয়া হয় তখন ওয়াকার জয় বাংলা হয়ে যাবে। আপনি তাদেরকে
সেই এক্সিট দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে তারা পালালো, এই অভিযোগ থাকা সত্ত্বেও জবাব ওয়াকারকে দিতে হবে অনিবার্যভাবে। আর যারা অ্যারেস্ট হবে তাদেরকে যখন ইন্টারোগেশন করা হবে তখন ওয়াকারের নাম চলে আসবে। আচ্ছা, একটা সহজ হিসাব, এই যে হেলিকপ্টার থেকে গুলি করা বা রামপুর সব বিভিন্ন জায়গায় কারফিউর মধ্যে গণহত্যা চালানো সেনাবাহিনী অফিসারদের মাধ্যমে শুয়ে পড়ে গুলি করেছে, এটা কি ওয়াকারের নির্দেশ ছাড়া করেছে? তারা বলবে না ওয়াকারের নাম, তখন ওয়াকার কি করবেন? কিছু করার আছে? কিচ্ছু করার নেই। ইউনূসের সাথে লাগতে গেছিলেন মিস্টার ওয়াকার, সেই সেনাবাহিনীকে সেকুলারাইজ করেছে হাসিনা। কোরআন তেলাওয়াত করলে, কোরআনে কথা বলে সন্দেহ করতো। আমার বড় ভাই আব্দুল্লাহ আমান আজমির কাছ থেকে শুনেছি, তাকে চার্জ করা হতো, আপনি কেন কোরআন হাদিসের কথা বলেন? অথচ এটাই ছিল সেনাবাহিনীর ঐতিহ্য, নীতি নৈতিকতার ঊর্ধ্বে কারো কাছে তারা বিক্রি হতো না। এবার এই যে এই বিচার যদি হয় এবং হবে, এই বিচার বললাম না, বিচারের রায় 50% হয়ে যাওয়া, আইসিডিতে চার্জ দেওয়া মানে হচ্ছে বিচারের রায় 50% হয়ে যাওয়া, এটা বুঝতে হবে। আমি প্রথমে এই জন্য এটা বলেছি, হয়ে গেছে। তো এই জায়গায় অনিবার্যভাবে আরো জাতিসংঘের তদন্তেও কিন্তু ওয়াকারের প্রতি ইঙ্গিত দেয়া আছে। ওয়াকার নিজেই তো ধরা পড়ছেন, তার সামনে তো তিনি ফাঁসির রশি দেখতে পাচ্ছেন। ওয়াকারে ঘুম হচ্ছে না আমরা জানি, তারপরও ওয়াকার দোষ করলো যেহেতু আমাদের জুলাই পক্ষের শক্তি। আরো অনেক কথা আছে। হাসিনা আদৌ কি দুপুরের সময় ভারতে গেছেন? কোনো ফুটেজ নেই। এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যে হাসিনা বিকাল পর্যন্ত ক্যান্টনমেন্টে ছিলেন, তারপরে তাকে ওখান থেকে আগরতলা পাঠিয়ে দেওয়া হয়েছে, দিল্লি টিল্লি না, সেখান থেকে তিনি দিল্লি গেছেন বা যেখানে যান। আবার হাসান মাহমুদকে নিরাপদে বিদেশ যেতে দিয়েছে আরাফাতকে কারা দিয়েছে? সেনাবাহিনী। এমনকি এরকম একটা তথ্য আমরা শুনেছি যে এই যে নাইমুল হক হাসিনার প্রেস সেক্রেটারি ছিল সর্বশেষ, নাইমুল হক এখনো নাকি ক্যান্টনমেন্টে। ওয়াকারকে প্রত্যেকটা জবাব দিতে হবে, কাকে কিভাবে সেফ এক্সিট দিয়েছে, জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে, কিভাবে মিথ্যাচার করেছে, এবার সব উন্মোচন হবে। এবং আমি সর্বশেষ আরো যেটা বলতে চাই, এই ওয়াকার কার নির্দেশে, কোন কারণে অবসরপ্রাপ্ত সামরিক শত শত অফিসারদের, হাসিনার রোশানলের শিকার বঞ্চিত অফিসারদের পেনশনের সুযোগ সুবিধা, প্লটের সুযোগ সুবিধা এবং তাদের প্রমোশনের সুযোগ সুবিধা এখনো 1 বছর পার হয়ে গেছে, 14 মাস হয়ে গেছে, এখনো আটকে রেখেছে ওয়াকার কার নির্দেশে, কোন উদ্দেশ্যে? ভারতের নির্দেশে? এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অফিসার ছিল, এ কারণে তারা মানবেতর জীবন যাপন করছে, বড় সিনিয়র অফিসার ছিল, কিন্তু একটা টাকাও পায়নি এখনো, 15 বছর যাবৎ বঞ্চিত। সৎ ছিল, জীবনে তো 1 টাকা চুরি করেন নাই। এগুলো ফিরিয়ে দিতে হবে, নইলে ওয়াকারের চাকরি থাকবে না। ওয়াকারের বাঁচার রাস্তা একটাই, তওবা করে, যেহেতু ভুল করলো জুলাইয়ের পক্ষে ছিলেন, যেমন ছাত্রলীগের অনেকে জুলাইয়ের পক্ষে থাকার কারণে তাদেরকে ভোট দিয়ে ছাত্ররা ভিপি বানিয়েছে, যেরকম জাহাঙ্গীরনগরে, ওইরকম ওয়াকার যদি সাবেক বঞ্চিত অফিসারদের হাতে পায়ে ধরেন, তাদেরকে কাছে টেনে সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে তাদের পরামর্শ চান, এখনো দেশ গঠনে ওয়াকার কাজে লাগতে পারে। এবং ওই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট, এদেরকে গ্রেপ্তার করতে বিচারে যদি ফুললি কোঅপারেট করেন, সম্ভব। তাছাড়া ওয়াকারের দিন শেষ, ওয়াকারের রাস্তা বন্ধ, কিচ্ছু করার নাই ওয়াকারের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা তো এই প্রতিবেদনটি দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন বাঁচাতে চাইছেন এই গুম খুনের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের। কারণ সেনাপ্রধান নিজেও কিন্তু হাসিনার আমলে নিয়োজিত একজন সেনাপ্রধান, আর সেই হিসেবেই কিন্তু আওয়ামীপন্থী যে সেনা কর্মকর্তারা রয়েছে তাদেরকে কিন্তু বাঁচাতে চাইছে এই সেনাপ্রধান। অর্থাৎ হাসিনার সঙ্গে কমিটমেন্ট করে কিন্তু তাদের বাঁচানোর পরিকল্পনা করছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে তার সেই স্বপ্ন কিন্তু আর বাস্তবায়ন হবে না, কারণ ইতিমধ্যেই কিন্তু বিচারপতিরা থেকে শুরু করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে কিছুতেই কিন্তু এদেরকে ছাড় দেওয়া হবে না, কারণ এরা কিন্তু গুম খুনের সঙ্গে জড়িত ছিল হাসিনার এই ফ্যাসিস্ট আমলে, এবং বহু মানুষকে কিন্তু গুম করেছিল এবং হত্যাও করেছিল। আর তারা সেনাবাহিনী হোক না কেন, তাদের বিচার অবশ্যই করতে হবে। আর দর্শক, আমার কিন্তু মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যত চেষ্টাই করুক না কেন, গুম খুনের সঙ্গে জড়িত এই সেনা কর্মকর্তাদের কিন্তু কিছুতেই কিন্তু বাঁচাতে পারবে না। কারণ দর্শক, একটা কথাই আছে বাংলায় যে পাপ কিন্তু বাপকেও ছাড় দেয় না, আর এই বেলায় কিন্তু সেটাই কিন্তু ঘটেছে। গত 1 বছর কিন্তু নির্দ্বিধায় তারা ঘুমালেও এবার কিন্তু তাদের পাপের কিন্তু প্রায়শ্চিত্ত করতেই হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিও দেখার পর এ সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ, সকলে অনেক ভালো থাকবেন আশা করি।